আজকে আমাদের ভাইজ্যাক ট্যুরের তৃতীয় দিন। আজকে আমরা ভাইজ্যাকের লোকাল সাইট সিইং করব, অর্থাৎ লোকাল যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো দেখে নেব। আমাদেরকে সকালে ফিশিং হারবারে নিয়ে গেছিল, কিন্তু এতটা মাছের গন্ধ আমরা সেখানে ঢুকিনি, সেই সাইট সিইংটা আমরা কুইট করেছি। এখন আমরা চলে এসেছি একটা চার্চে। তো এটা পাহাড়ের অনেক উপরে, তো আমরা গাড়িতে করে এটা উঠেছি। এখানে এসেই প্রথম আমার দার্জিলিংয়ের কথা মনে পড়লো, কারণ এই চার্চটা ছিল অনেকটা উঁচুতে। আমরা যেমন দার্জিলিংয়ে গিয়ে অনেকটা উঁচু খাড়া পাহাড়ে উঠি, এই চার্চটা উঠতে গেলেও গাড়িকে অনেকটা কষ্ট করে অনেক খাড়া উপরে উঠতে হয়। চার্চের উপর থেকে ভাইজ্যাক শহরটাকে বেশ ভালোভাবে দেখা যাচ্ছে। আর এখানে যে নদীটা বয়ে গেছে এটা সমুদ্রের সাথে কানেক্টেড, জলটা টোটালি সবুজ, সেটা অন্যরকম একটা অনুভূতি আনছে। সময়টাতে চার্চে পৌঁছে গেছিলাম, সেই সময়ে চার্চের ভেতরে প্রবেশদ্বার বন্ধ ছিল। তো আমরা চার্চের ভেতরে ঢুকিনি, বাইরে থেকেই আমরা ঘুরে দেখলাম। চার্চের ওপর থেকে আমরা শহরটাকে দেখতে পাচ্ছি, আর এদিকে দেখতে পাচ্ছি হিন্দুস্তান শিল্পে, আর প্রচুর কলকারখানা এবং শিল্পনগরী। টোটালটাই এখানে খালি চোখে দেখা যাচ্ছে, কারণ যেখানে এই চার্চটা অবস্থিত সেটা সমুদ্র সমতল অনেকটা উঁচুতে। তো সে কারণে এখান থেকে খালি চোখে সমস্ত শহরটাকে খুব ভালোভাবে দেখা যাচ্ছে। পাহাড় থেকে নিচে নামার রাস্তাটা বেশ সমতল এবং ঢালু, সেটা একটা আলাদা এনজয়মেন্ট তৈরি করছে, যেটা দার্জিলিংয়ে গিয়ে আমরা ফিল করি। এবং ওয়েদারটাও খুব সুন্দর ছিল, কারণ রোদ্দুর নেই, একটা মেঘলা ওয়েদার। এবং নভেম্বরের শেষের দিকে আমরা গেছিলাম, তো সেই সময় না খুব বেশি শীত ছিল না খুব বেশি গরম, তো ওয়েদারটাও খুব সুন্দর ছিল। আদারওয়াইজ ভাইজ্যাকে সকলে বলে যে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্তই আসা যায়, কারণ অন্য টাইমে প্রচণ্ড গরম থাকে। তো আমরা যে সময়টা গেছিলাম এটা ভীষণই ভালো সময় ছিল, এবং ওয়েদারটাও আমাদের সাথ দিয়েছিল। খুব ভালো সময় আমরা এনজয়মেন্টটা করতে পেরেছি। আচ্ছা, আমরা এখন যাচ্ছি সীমাচলম মন্দির। এটা দুভাবে যাওয়া যায়, প্রথমত পায়ে হেঁটে। এখানে 1200 সিঁড়ি পায়ে হেঁটে উপরে উঠতে হয় পাহাড়ের উপরে। এই সীমাচলম মন্দিরে ভগবান বিষ্ণুদেবের মন্দির আছে। তো আমরা বাই কার গেছি, যে কারণে আমাদের পায়ে হাঁটতে হয়নি। এখানে ভগবান নরসিংহদেবের আবির্ভাব হয়েছে এই মন্দিরে। তো সীমাচলম মন্দিরের ভেতরে এখন আমরা ঢুকবো। বাইরে থেকে আগে ছবি তুলে নিলাম।
ভেতরে যাব। আমরা এখন এসেছি পাহাড়ের উপরে সাগর দুর্গা মন্দিরে। ওং নমঃ শিবায়, এটা শিব মন্দির। সাগর দুর্গা মন্দিরটা সমুদ্র সমতল থেকে বেশ উঁচুতে, বাট এতটা উঁচুতে না যে পায়ে হেঁটে উঠতে কষ্ট হয়েছে। এখানে মা দুর্গার মন্দির আছে মেন, তাছাড়া গণেশ ঠাকুরের মন্দির আছে, লক্ষ্মী ঠাকুরের মন্দির আছে। প্রত্যেকটা জায়গায় খুব সুন্দরভাবে সাউথ স্টাইলে প্রত্যেকটা মন্দির আমি দেখছি, যেটা আমাদের বাংলার সাইডে এই ধরনের মন্দির হয় না। আমরা চলে এসেছি ইয়ারাডা বিচ। এই বিচটা আমার চোখে মনে হয়েছে ভাইজ্যাগের সব থেকে ক্লিন এবং সুন্দর বিচ। প্রথমত এর সামনে সমুদ্রে আমি দেখতে পাচ্ছি নীল জলরাশি, একদিকে পাহাড়, অন্যদিকে তাল বাগান, পেছন দিকটা পাহাড়ে ঘেরা এবং অত্যন্ত পরিষ্কার। যেটা আমি যখন 2018 সালে গোয়াতে গেছিলাম, যেটা আমি দেখেছি যে এইরকম পরিষ্কার নীল জল এবং পরিষ্কার বিচ, যেটা খুবই ভালো লেগেছে আমার কাছে। তো আমার চোখে ইয়ারাডা বিচ বেস্ট, ভাইজ্যাগের সিচুয়েশনের মধ্যে সব থেকে বেটার। ইয়ারাডা বিচটি এতটা সুন্দর হলেও এখানে থাকার মতন কোনো জায়গা নেই, কারণ এখানে লোকাল মৎস্যজীবীদের বাস। এখানে একটা মাত্র দুপুরে খাওয়ার হোটেল আছে, কোনো রিসর্ট বা হোটেল কিছুই নেই এখানে। তো এখান থেকে ভাইজ্যাগ শহরটি অনেকটাই দূরে, কিন্তু এখানে ন্যাচারাল বিউটি অর্থাৎ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং বিচটা টোটালি ক্লিয়ার, জল টোটালি কোথাও কোনো প্যাকেট বা নোংরা আমি কিছু করে থাকতে দেখিনি। চারদিকটা পাহাড়ে বেষ্টিত এবং এখানে চারদিকে নারকেল গাছ এবং তাল গাছে পরিপূর্ণ, আর সামনের দিকে সমুদ্র। সমুদ্রের ঢেউ বলতে কিন্তু এখানে বেশ কয়েক ঘন্টা কাটিয়ে দিলাম। আর আমি প্রথমেই বলেছি যতগুলো বিচে আমি গেছি ভাইজ্যাগে, এটা বেস্ট ছিল আমার জন্য।
পেছনের দিকে তাল গাছের সারি দেখা যাচ্ছে, আর তার পিছনেই মৎস্যজীবীদের বাড়ি। টোটালটায় গ্রাম। এটা অফবিট ডেস্টিনেশন বলা যেতে পারে ভাইজ্যাকের একটা, কারণ যেহেতু এখানে কোনো হোটেল বা রেস্টুরেন্ট কিছুই নেই। কারণ ড্রাইভার আমাদেরকে যখন এই বিচে আনলো তখন বলে গেছিলো যে একটা হোটেল দেখিয়েছি, ওখানেই ফেরার সময় আমাদেরকে খেতে হবে, মানে একটাই হোটেল আছে সেখানে শুধুমাত্র খাওয়ার জন্য। তো এটা অফবিট ভাইজ্যাক বলা যেতে পারে, কিন্তু খুবই সুন্দর জায়গাটা। এই বীজটা ঘুরতে আসার পর যারা আন্দামান বা বাইরে কোথাও যাওয়ার কথা ভাবে, একবার এখানে ঘুরে আসলে সেই আক্ষেপটা তাদের নিশ্চয়ই দূর হয়ে যাবে, কারণ কোনো কিছু এখানে কম ছিল না যেটা বাইরের দেশে আছে। আমরা এখন চলে এসেছি ডলফিন নোজ বা লাইট হাউসে। এটা নেভির রেস্ট্রিক্টেড একটা এরিয়া। এখানে প্রবেশ করতে গেলে আধার কার্ড বা কোনো একটা KYC জমা রেখে গাড়ির নাম্বার এবং ফোন নাম্বার লিখিয়ে আসতে হয়। এটা সমুদ্র সমতল থেকে অনেক উঁচুতে একটা পাহাড়ের ওপরে এই লাইট হাউসটা আছে। এই লাইট হাউসের উপরে টিকিট কেটে উঠতে হয়। এখান থেকে লাইট হাউসের উপরে উঠে সমস্ত চারদিকটা খালি চোখে বেশ ভালোভাবে পরিষ্কার দেখা যায়। তো এখানে ক্যামেরা করা বারণ ছিল, তো তার মধ্যেও আমরা লুকিয়ে ক্যামেরা করেছি। তো এখান থেকে আমরা খালি চোখে হিন্দুস্তান শিপইয়ার্ড দেখতে পাচ্ছি এবং একটা রাম সেতুর মতো দেখতে পাচ্ছি। ওটা কিন্তু কোনো রাম সেতু নয়, যে জাহাজটা দাঁড়িয়ে আছে ওই জাহাজটাতে যখন মাল ওঠানো নামানো হয় তখন যাতে সমুদ্রের ঢেউয়ে কোনো রকম সমস্যা না করে, তাই ওখানে একটা ব্যারিকেড মতো দেওয়া হয়েছে। তো এখানে এসেই এটা আমি জানতে পারলাম, এটা বে অফ বেঙ্গলের একটা অংশ। সমুদ্রটা কতটা বিশাল এই লাইট হাউসের ওপর থেকে সব থেকে ভালোভাবে পরিমাপ করা যায়। আমরা ছোটোবেলায় যখন ভারতবর্ষের মানচিত্র দেখেছি তখন তার চারপাশে যে বে অফ বেঙ্গল আছে সেটা জানতাম, কিন্তু সেটা কীভাবে বেষ্টিত এখন বিভিন্ন জায়গায় সাইট সিন করতে গিয়ে সেগুলো খুব ভালোভাবে বুঝতে পারি। সন্ধ্যা নামতে চলেছে, এখন বিকেল 5টা পার হয়ে গেছে। সূর্য ডুবছে। ওই জায়গাটা লক্ষ্য করলে দেখা যায় যে সূর্যটা মেঘের আড়াল থেকে পার্টিকুলার ওই জায়গায় একটা স্পটলাইটের মতন তৈরি করেছে। আর এই যে দেখা যাচ্ছে নেভির র্যাডার, এই র্যাডারগুলো থাকার জন্য এখানে ছবি তুলতে বা ভিডিও করতে বারণ করা থাকে। তো আমার মতো অনেকেই এখানে ক্যামেরা লুকিয়ে ইউজ করে, যেটা উচিত না, সরি। যারা লাইট হাউসের উপরে উঠতে পারে না, সেটা বাচ্চা অথবা বৃদ্ধ, তারা এই জায়গা থেকেই বসে এই দৃশ্যটাকে উপভোগ করতে পারে। তবে লাইট হাউসের উপরে উঠলে যেভাবে টোটাল দিকটাকে খালি চোখে দেখা যায়, এখান থেকে শুধুমাত্র সামনের দিকটাই দেখা যায়। তো এখান থেকেও বেশ সুন্দর ভিউ আসছিল। তো আমিও এখানে কিছুক্ষণ সময় কাটালাম।